সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা আরো একটি ঘটনায় যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রাজন, নবম শ্রেণীতে পড়ি। আজকে আমি আপনাদের কাছে 211টা জিনের কালো জাদু নিয়ে একটা বাস্তব ঘটনা শোনাবো। এটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যা আমাকে চিরকালের জন্য পাল্টে দিয়েছে। আশা করি আপনার ভালো লাগবে। আর দেরি না করে ঘটনায় ফিরে যাচ্ছি। আমাদের গ্রাম কালীগঞ্জ। এটা একটা ছোট্ট জায়গা, চারপাশে ধানের ক্ষেত, মাঝখানে একটা সরু খাল, আর গ্রামের শেষ মাথায় আমার দাদির পুরনো বাড়ি। বাড়ির মাটির দেয়াল আর টিনের চালের যেন সময়ের সাথে সাথে প্রকৃতির একটা অংশ হয়ে যাওয়া। বাড়ির পেছনে একটা বিশাল বটগাছ, যার ডালপালা এত বিস্তৃত যে দিনের বেলাতেও তার নিচে ছায়া শীতলতা। কিন্তু গ্রামের মানুষের মুখে এই গাছ নিয়ে অদ্ভুত সব গল্প শুনেছি। তারা বলে এই গাছের নিচে 211টা জিনের বাসা। এই জিনগুলো কোনো সাধারণ জিন নয়, এরা কালো জাদুর সাথে জড়িত, আর এদের ইতিহাস আমাদের গ্রামের অন্ধকার অতীতের সাথে মিশে আছে। আমার বয়স তখন 14 বছর। গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার ছোট বোন লিমা, যে তখন ক্লাস 5-এ পড়ে, দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। লিমা আমার ছায়ার মতো সবসময় পেছন পেছন ঘুরত। দাদি আমাদের খুব ভালোবাসতেন। তিনি সারাদিন আমাদের নিয়ে গল্প করতেন, কখনো রূপকথা, কখনো যৌবনের কথা। কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটা গল্প ছিল যেটা তিনি খুব কম বলতেন। সেটা হলো বটগাছ আর 211 জিনের কথা। এক সন্ধ্যায় আমরা দাদির ঘরে বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ দাদি গম্ভীর গলায় বললেন, রাজন, লিমা, তোমরা কখনো বটগাছের কাছে যেও না, জানো তো? আমি হেসে বললাম, দাদি, ওসব জিন ভূতের গল্প আমরা বিশ্বাস করি না, এটা তো শুধু একটা গাছ। দাদি হাসলেন না, তিনি ধীরে ধীরে বললেন, সব কিছু যে দেখে তা সত্যি নয়। কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না, কিন্তু আছে। আর ওই বট গাছটা, ওটা সাধারণ বট গাছ না, ওর নিচে 211 জিনের বাস। 211টা। লিমা চোখ বড় বড় করল, তার গলায় ভয় আর কৌতূহল মিশে আছে। হ্যাঁ, দাদি বললেন, এটা একটা পুরনো কালো জাদুর কথা। অনেক বছর আগে আমাদের গ্রামে একজন কবিরাজ ছিল, তার নাম হাফিজ মিয়া। সে ছিল কালো জাদুর ওস্তাদ। তার ক্ষমতা এমন ছিল যে সে জিনদের বশ করতে পারত। কিন্তু সে শুধু জিন বশ করত না, তাদের ব্যবহার করত মানুষের ক্ষতি করতে। গ্রামের লোকেরা বলে হাফিজ মিয়া 211টা জিনকে একটা তাবিজ বেঁধে ওই বটগাছের নিচে রেখেছিল। এই জিনগুলো ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু তার মৃত্যুর পর সেই তাবিজের কথা কেউ জানে না। আর জিনগুলো তারা ওই গাছের আশেপাশেই থাকে। যে কেউ ওই গাছের কাছে যদি যায়, তারা তাকে ছাড়ে না। আমি তখন পুরোপুরি বিশ্বাস করিনি। বললাম, দাদি, এটা কি সত্যি 211টা জিন? এত নির্দিষ্ট সংখ্যা কি হবে? দাদি বললেন, এই সংখ্যাটা হাফিজ মিয়ার কালো জাদুর একটা অঙ্ক। সে বলতো 211 হলো এমন একটা সংখ্যা যা জিনদের শক্তি একত্র করে। এর পেছনে কি নিয়ম তা শুধু সেই জানত। কিন্তু তার মৃত্যুর আগে সে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল, এই তাবিজ ছুঁয়ে জিনদের কেউ মুক্ত করবে এবং তার জীবন ধ্বংস হয়ে যাবে। লিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, দাদিনী,
তাহলে কেউ কেন ওই গাছের কাছে যায়? দাদি বললেন, কৌতূহল মা, মানুষের কৌতূহল, আর কখনো কখনো ভাগ্য। তবে আমি তোমাদের বলি, ওই গাছের কাছে যেও না, বিশেষ করে রাতে। সেদিন রাতে ঘুমোতে গিয়ে আমি লিমার মুখে ভয় দেখলাম। আমি তাকে ঠাট্টা করে বললাম, ভয় পাস না, এসব গল্প। আমি তো কালই বটগাছের কাছে যাব, দেখবো কোনো জিন আমার কিছু করতে পারে কিনা। লিমা আমার হাত ধরে বলল, ভাইয়া যাস না, দাদিনী যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু আছে। আমি হেসে বললাম, তুই থাক, আমি বীর পুরুষ রাজন, কোনো জিন আমার কাছে আসতে পারবে না। কিন্তু মনে মনে দাদির গল্পটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। 211টা জিন, কালো জাদু, তাবিজ, এসব কি সত্যি হতে পারে? আমি ঠিক করলাম পরদিন দুপুরে বটগাছটা একবার দেখে আসবো। লিমাকে সাথে নেব না, কারণ ও ভয় পাবে। 211 জিনের ইতিহাসবিদের গল্প শুনে আমার মনে কৌতূহল জাগলো। পরদিন সকালে যখন দাদিনী বাজারে গিয়েছিল, আমি গ্রামের বুজুর্গ কাউকে খুঁজে বটগাছের গল্পটা আরো জানতে চাইলাম। আমাদের পাশের বাড়ির আব্দুল চাচা, যিনি গ্রামের সব পুরনো কথা জানেন, আমাকে বসিয়ে বললেন, রাজন, তুই হাফিজ মিয়ার কথা শুনেছিস? সে ছিল আমাদের গ্রামের একজন কবিরাজ, কিন্তু তার ক্ষমতা ছিল অন্ধকার জগতের। হাফিজ মিয়া ছিলেন একজন বিদ্বান মানুষ। তিনি কোরআন শিখেছিলেন, তাবিজ লিখতেন, ঝাটকা জানতেন, কিন্তু তার মনে লোভ ছিল। সে শুধু মানুষের ভালো করার জন্য কাজ করেনি, সে কালো জাদু শিখে জিনদের বশ করতে শুরু করলো। গ্রামের লোকেরা বলতো, হাফিজ একটা বিশেষ তাবিজ বানিয়েছিল, যেটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। ওই তাবিজে সে 211টা জিনকে বেঁধে রেখেছিল। তার ইশারায় সে এদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারত। কারো ব্যবসা ধ্বংস করা, কাউকে অসুস্থ করে দেয়া, এমনকি কাউকে পাগল করে দেয়া। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু 211টা জিন কেন? এত নির্দিষ্ট সংখ্যা কেন? চাচা বললেন, এটা হাফিজের কালো জাদুর একটা গণিত। সে বলতো 211 হলো জিনদের শক্তি একত্র করার সংখ্যা। এই সংখ্যাটা তার জন্য কি রহস্য ছিল তা কেউ জানে না। কিন্তু এই 211 জিনের মধ্যে একটা ছিল জিনদের নেতা। তার নাম ছিল আজরাইল খান। এই আজরাইল খান ছিল এতটাই শক্তিশালী যে হাফিজ তাকে বশ করতে 7 বছর ধরে তপস্যা করেছিল। তারপর কি হলো? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। চাচা গম্ভীর স্বরে বললেন, হাফিজের লোক তাকে ধ্বংস করে। সে এই জিনদের দিয়ে শুধু ক্ষতি করত। গ্রামের মানুষ তার উপরে ক্রুদ্ধ হয়। একদিন রাতে কিছু লোক তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হাফিজ মিয়া পুড়ে মারা যান, কিন্তু তার তাবিজটা কেউ খুঁজে পায়নি। গুঞ্জন ওঠে সে তাবিজটা বটগাছের নিচে লুকিয়ে রেখেছিল, আর সেই জিনগুলো তারা ওই তাবিজের সাথে বাঁধা। যে তাবিজ ছোবে তার পেছনে লাগবে। আব্দুল চাচার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বললেন, রাজন, তুই ওই গাছটার কাছে যাস না। ওটা শুধু গাছ না, ওটা একটা অভিশাপ। আব্দুল চাচার কথা মাথায় নিয়ে আমি দুপুরে বটগাছের কাছে গেলাম। দাদিনী তখন ঘুমাচ্ছিল, আর লিমা বাড়ির উঠোনে মুরগির পেছনে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম শুধু একবার দেখে আসবো, কোনো জিন থাকলে দেখা পাবে। বটগাছটা সত্যিই বিশাল। তার ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন আকাশ ঢেকে দিয়েছে। গাছের নিচে একটা অদ্ভুত শীতল ভাব, যদিও দুপুরের রোদ আমার তখনও মাথার ওপর। আমি গাছের কাছে গিয়ে চারপাশে তাকালাম। কিছুই অস্বাভাবিক মনে হলো না, কোনো জিন, কোনো ভূত, কিচ্ছু না। আমি হেসে বললাম, দেখ, কই জিন, সব মিথ্যে কথা। ঠিক তখনই আমার পায়ের কাছে কি যেন একটা নড়ে উঠল। আমি চোখে দেখি মাটিতে একটা পুরনো তামার তাবিজ, মরিচায় ধরা। তাবিজটা দেখতে অদ্ভুত, এর ওপরে কিছু আরবি হরফ খোদাই করা। আমি কৌতূহলী হয়ে তাবিজটা তুলে নিলাম। হাতে ধরতেই একটা ঠান্ডা শিহরণ আমার গা দিয়ে বয়ে গেল। আমি ভাবলাম এটা হয়তো কেউ ফেলে গেছে। পকেটে ভরে বাড়ি ফিরে লিমাকে দেখাবো। বাড়ি ফিরে লিমাকে তাবিজটা দেখালাম। ও চোখ বড় বড় করে বলল, ভাইয়া, এটা কোথায় পেলি? এটা তো দেখতে জিনের জিনিসের মতো। আমি হেসে বললাম, বটগাছের নিচে পড়েছিল, কোনো জিনের জিনিস না, এটা কেউ হয়তো হারিয়ে ফেলেছে। লিমা বলল, এটা ফেলে দে, আমার কেমন যেন লাগছে।
আমি ওর কথায় কান দিলাম না, তাবিজটা আমার ব্যাগে রাখলাম। সেদিন আর কিছু হলো না। রাতে ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি বটগাছের নিচে দাঁড়িয়ে, চারপাশে অন্ধকার, কিন্তু গাছের ডাল থেকে কিছু ছায়া নেমে আসছে। তাদের চোখ দেখা যাচ্ছে না, শুধু ফিসফিস শব্দ। তারা আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, তাবিজ ফেরত দে। ঘুম ভাঙতে সকাল হয়ে গেল। আমার গা ঘামে ভিজে গেছে। আমি লিমাকে স্বপ্নের কথা বললাম। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, আমি বলেছিলাম না তাবিজটা ফেলে দিতে, তুই এখন ফেরত যা। আমি তখনও পুরোপুরি ভয় পাইনি। বললাম, এটা শুধু স্বপ্ন, তুই ভয় পাস না। কিন্তু মনে মনে আমি ঠিক করলাম তাবিজটা বট গাছের কাছে ফেরত দিয়ে আসব। পরদিন দুপুরে আমি আবার বট গাছের কাছে গেলাম। তাবিজটা পকেট থেকে বের করে মাটিতে ফেলতে যাব, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। তবু আমার বুকটা কাঁপছিল। আমি তাবিজটা মাটিতে ফেলে দৌড়ে বাড়ি চলে এলাম। সেদিন রাতে আমি ভাবলাম, ব্যাস, এখানেই শেষ। কিন্তু তা হলো না। রাতে আবার সেই স্বপ্ন। এবার ছায়াগুলো আরো কাছে এসেছে। তাদের ফিস ফিস আরো স্পষ্ট। তারা বলছে, তাবিজ ফেরত দিলে আমাকে ছাড়বে না। আমি নাকি তাদের ডেকেছি। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, আমার শরীর কাঁপছে। আমি লিমাকে ডেকে বললাম সবকিছু। লিমা কেঁদে ফেলল। সে বলল, ভাইয়া, এটা আমাদের হাতের ভাই রে, আমাদের দাদিকে বলতে হবে। পরদিন সকালে আমরা